এর প্রথম 0 থেকে 7 এই বয়সটা পর্যন্ত আপনি হচ্ছেন বাচ্চার কি বলে? আপনি বাচ্চার সেলিব্রিটি বা আপনি বাচ্চার কোচ বা আপনি বাচ্চার মেন্টর। হ্যাঁ? 7 to 10 আপনি দেখবেন আপনার ইনফ্লুয়েন্স আস্তে, আস্তে কমছে। তখন কি হবে? অন্য জায়গার ইনফ্লুয়েন্স আসবে। স্কুল, তারপর হচ্ছে বিভিন্ন টিভি ক্যারেক্টার, তারপর হচ্ছে ফ্রেন্ডস, স্কুলের বড় ভাই, স্কুলের বড় আপা, তাদের ইনফ্লুয়েন্সগুলো আস্তে, আস্তে এখানে বাড়তে থাকবে 7 থেকে 10। যখন 10 থেকে 12 তে যাবে আপনার বাচ্চা, তখন আপনি দেখবেন আপনার ইনফ্লুয়েন্স আরো অনেক কমে গেছে। আর যখন আপনার বাচ্চা টিনেজে যাবে, তখন এটা মোস্ট চ্যালেঞ্জিং। সবচেয়ে চ্যালেঞ্জিং যখন সে টিনেজে যাচ্ছে। আচ্ছা। তাহলে আমাদের আসলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, আমাদের বাচ্চাদের সাথে let me take another piece. আমাদের বাচ্চাদের আমাদের মেন্টর হইতে হবে। লাইফ টাইম মেন্টর, শুধু মেন্টর না। আমাদের টার্গেট থাকবে আমরা যেন আমাদের সন্তানদের লাইফ টাইম মেন্টর হতে পারি। লাইফ টাইম কোচ হইতে পারি। এবং আমরা যেন তাদের লাইফ টাইম ট্রাস্টেড পারসন হইতে পারি। আমি চাই আমার বাচ্চা যখন কোনো প্রবলেমে পড়বে সে যেন আমার কাছে আসে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে বাবা-মার সাথে কিন্তু আমাদের ওই কানেকশনটা থাকে না। সো আমাদের কি করতে হবে? একটা মিনিংফুল কানেকশন ক্রিয়েট করতে হবে বাচ্চাদের সাথে। খুব ইম্পর্টেন্ট, মিনিংফুল কানেকশন। যদি এগুলো আপনি করতে পারেন তাহলে কি হবে? আপনার বাচ্চা যখন বিপদে পড়বে সে আপনার কাছে আসবে, কারণ সে আপনাকে ট্রাস্ট করে। সে আপনাকে মেন্টর মনে করে। সে আপনাকে কোচ মনে করে। যদি এটা না হয় তাহলে কি হবে? আপনার বাচ্চা যখন কোনো বিপদে পড়বে, কোনো প্রবলেমে পড়বে, সে যাবে তার বন্ধুদের কাছে। তার বন্ধুরা তো তার মতোই ছোট, ছোট মানুষ, তাই না? তারা দেখা যাচ্ছে উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছে। কিন্তু আমরা সেটা চাই না। আমি চাই আমার বাচ্চা যেন আমার কাছে আসে। সো আমাকে তার লাইফ টাইম মেন্টর, লাইফ টাইম কোচ অ্যান্ড তার ট্রাস্টেড পারসন হতে হবে। এখন শুনে অনেক কঠিন মনে হচ্ছে যে এগুলা কেমনে হতে পারি? এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা ধরেন 25 বছর বয়স যখন হবে তখন আপনার সামনে এসে দাঁড়াইল। সেই 25 বছর বয়সে আপনি আপনার বাচ্চার মধ্যে কি, কি কোয়ালিটিস দেখতে চান? তো ম্যাক্সিমাম প্যারেন্টসরা যেগুলোটা বলে সেটা হচ্ছে, আমি দেখতে চাই আমার বাচ্চা রিলিজিয়াস, সে ঠিকমতো নামাজ পড়ছে, সে অনেস্ট, সে এডুকেটেড, হ্যাঁ, সে তার ফ্যামিলিকে টাইম দিচ্ছে, সে স্ক্রিন নিয়ে পড়ে থাকছে না, সে সেলফ ডিসিপ্লিনড, সে অনেস্ট, সে রেজিলিয়েন্ট, সে ডিসিশন মেক করতে পারছে, সে ভালো কমিউনিকেট করতে পারছে, সোসাইটিতে সে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারতেছে। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি আজকে আমাদের কি অবস্থা? আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কি, কি চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি? এটা যদি আমি জিজ্ঞেস করি প্যারেন্টসদেরকে, ম্যাক্সিমাম প্যারেন্টসরা যে কথাগুলো বলে, যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করছে, সেগুলো হচ্ছে টিভি স্ক্রিনে খুবই আসক্ত। তারা ঠিকমতো খেতে চায় না। তারা কথা শুনতে চায় না। তারপরে অনেক সময় তারা মা-বাবাকে মারে। প্রচুর চিৎকার করে, কান্নাকাটি করে। তারা অনেক সময় ব্ল্যাকমেইলিং করে, "মোবাইল না দিলে খাবো না, আমাকে এটা না দিলে খাবো না।" অনেক সময় মিথ্যা কথা বলে। মুখে, মুখে তর্ক করে। তারপরে ভাই-বোনের সাথে মারামারি করে, হ্যাঁ? সিবলিংস রাইভালরি থাকে অনেক রকমের। এরকম দেখা যায় আরো অনেক প্রবলেম। আপনি একটা কথা বলছেন, আপনার কথা শুনতেছে না, আপনাকে রেসপেক্ট করতেছে না। পড়ালেখায় মনোযোগ নাই। অথবা সে হয়তো সকালে ঠিকমতো ঘুম থেকে উঠতে চাচ্ছে না, স্কুলে যেতে চাচ্ছে না, রাতে ঘুমাইতে যেতে চাচ্ছে না। বিভিন্ন রকমের প্রবলেম আজকে আমরা ফেস করি। হ্যাঁ? তাহলে এত চ্যালেঞ্জ ফেস করে আমরা কিভাবে আসলে আমাদের প্যারেন্টসদের ওই মেন্টর, ট্রাস্টেড পারসন এগুলো হইতে পারি? কারণ আমরা তো নিজেদের ইমোশনই আমরা কন্ট্রোল করতে পারতেছি না। তো এখানেই হচ্ছে আমাদের বিভিন্ন প্যারেন্টিং টুলস, প্যারেন্টিং টেকনিকস, হ্যাঁ? তো প্যারেন্টিং এডুকেশন। এই প্যারেন্টিং যদি আমরা ঠিকমতো শিখি, আমাদের বিভিন্ন টুলস আছে, বিভিন্ন স্ট্র্যাটেজিস আছে। সেগুলো যদি আমরা ঠিকমতো শিখতে পারি, তখন দেখা যাবে এই চ্যালেঞ্জের সময় আপনি নিজেকে খুব শান্ত রাখতে পারবেন এবং এই চ্যালেঞ্জগুলোকে আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। আপনার কোনো বকা দেওয়া লাগবে না, বাচ্চাকে মারা লাগবে না, বাচ্চাকে ভয় দেখানো লাগবে না, বাচ্চাকে ঘুষ দেওয়া লাগবে না। বাচ্চা নিজেই সেলফ ডিসিপ্লিনড হবে। এমন অনেক টুলস আছে, স্ট্র্যাটেজিস আছে। যদি সেগুলো আপনি জানেন, শিখেন, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনার প্যারেন্টিং অনেক ইজি হয়ে যাবে। আজকের যে চ্যালেঞ্জগুলো আছে, এগুলো ওভারকাম করে আপনি 25 বছর বয়সে বাচ্চার মধ্যে যে গুণগুলা দেখতে চান, ইনশাআল্লাহ সেগুলো আপনি ধীরে, ধীরে ডেভেলপ করতে পারবেন। ওকে, দ্যাটস দ্য রোড ম্যাপ। আমাদের রোড ম্যাপ কি? রোড ম্যাপটা হচ্ছে এরকম। রোড ম্যাপটা হচ্ছে অনেকটা এরকম যে, প্রথমে আমরা জানবো যে বাচ্চারা কেন মিসবিহেভ করে। আমরা শিখব লার্ন why kids misbehave.
এটার পিছনে সাইকোলজিটা কি? কারণ এভরি মিসবিহেভ হ্যাজ এ মিসবিলিফ। বাচ্চারা যখনই মিসবিহেভ করে, সে আপনার সাথে চিৎকার করছে বা রাগারাগি করছে বা হোয়াট এভার কিছু করছে, বা সিবলিংস রাইভালরি হোয়াট এভার, এই মিসবিহেভের পিছনে একটা মিসবিলিফ আছে। আমরা প্রথমে সাইকোলজিটা বুঝবো, এটা হচ্ছে লেভেল 1। লেভেল 2-তে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি শিখব। স্ট্র্যাটেজিগুলো কি? স্ট্র্যাটেজিগুলো হচ্ছে এই যে বলছিলাম, আমরা যে সারাদিন লাইফে আপনি যে চ্যালেঞ্জগুলো ফেস করেন, যেগুলো আপনি বলছিলেন, আপনি অনেক চ্যালেঞ্জ ফেস করেন। সেই চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করা যায় রেসপেক্টফুল ওয়েতে, বাচ্চাকে না মেরে, না বকা দিয়ে, ঘুষ না দিয়ে, মিথ্যা কথা না বলে কীভাবে এগুলো হ্যান্ডেল করা যায়, এই স্ট্র্যাটেজিগুলো আমরা শিখব। অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, 30-40 প্লাস। আমরা সেগুলো শিখব যেগুলো হচ্ছে ইসলামের সাথে অ্যালাইনড। কী স্ট্র্যাটেজি শিখবো? বাচ্চাকে ডিসিপ্লিন করার। কারণ এই ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো বাচ্চাকে ডিসিপ্লিন করার এই স্ট্র্যাটেজিসগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এরপর আমরা যেটা করব, লেভেল 3টা হচ্ছে আমাদের থ্রুতে বাচ্চারা ভ্যালুয়েবল লাইফ স্কিলস পাচ্ছে। ভ্যালুয়েবল লাইফ স্কিলস বাচ্চারা শিখবে আমাদের বাবা মাদের কাছ থেকে, আমাদের প্যারেন্টিংয়ের থ্রুতে। কীভাবে করা যায় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 4, সেটা হচ্ছে কমন মিস্টেক্সগুলো কী কী আসলে। হ্যাঁ, প্যারেন্টসরা অনেক কমন মিস্টেক্স করে। আমি যখন প্যারেন্টসের সাথে কথা বলি, তখন আমি দেখি অনেক প্যারেন্টস অনেক মিস্টেক্স করতেছে, এবং সেই মিস্টেকগুলা বাচ্চাদের জন্য অনেক ক্রিটিক্যাল। এটা তাদের লাইফ কস্ট করতে পারে। এই কমন মিস্টেকগুলো কী কী, যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। পরে আমাদের স্টেপ 5 হচ্ছে, যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার মনে হয় অনেক প্যারেন্টসের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কীভাবে আসলে ইসলামকে ইনস্টিল করতে পারি তাদের মধ্যে। ইনস্টিল ইসলাম ন্যাচারালি, কোনো ফোর্স ছাড়াই কীভাবে ন্যাচারালি আমরা বাচ্চাদের মধ্যে ইসলামকে ইনস্টিল করতে পারি আমরা ইনশাল্লাহ, সেটা দেখব। এখন কথা হচ্ছে আমরা আসলে শিখবো কীভাবে? আমরা শিখবো হচ্ছে যে বিভিন্ন ওয়েল টেস্টেড, যেগুলো থাউজেন্ডস অফ ফ্যামিলিজের উপরে ওয়েল টেস্টেড অ্যান্ড প্র্যাকটিসড অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেগুলো পজিটিভ ডিসিপ্লিন টুলসগুলো আছে, সেগুলো থেকে আমরা শিখবো, যেগুলো ওয়েল রিসার্চড অ্যান্ড যেগুলো ইসলামের সাথে অ্যালাইনড করে। আমি কোরআন এবং সুন্নাহ থেকে দেখেছি এখানে প্যারেন্টিং রিলেটেড আসলে কী কী জিনিস বলা আছে। সো কোরআন এবং সুন্নাহতে প্যারেন্টিং রিলেটেড যে টিচিংসগুলো আছে, সেগুলো আমরা এখানে শিখবো ইনশাল্লাহ। আর আমরা শিখবো হচ্ছে ছোট মিনি লেকচার্স থাকবে, নট লং লেকচার্স। কারণ লং লেকচার্স থাকলে, এমনি কথা হচ্ছে প্যারেন্টিং আপনার খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস, এটাকে আপনার প্র্যাকটিক্যালি শিখতে হবে। লেকচার শুনে আসলে প্যারেন্টিং শেখা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সো খুব মিনি লেকচার থাকবে, এরপর আমাদের রোল প্লেয়িং থাকবে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস থাকবে, যাতে আমরা যা শিখছি সেটা যেন আমরা আমাদের মধ্যে ইন্টারনালাইজ করতে পারি, আমরা যেন আরও ভালোভাবে বুঝতে পারি। কারণ অনেক টুলস আছে যেগুলো আসলে ইসলামের সাথে অ্যালাইন করে না। তো অনেক প্যারেন্ট একটা কথা বলে যে, ভাই আমার বাচ্চা তো সব কথা শোনে, হ্যাঁ, খুব ডিসিপ্লিনড, বা সে কোনো খুব বেশি একটা ঝামেলা-টামেলা করে না। তো এখানে আমি আপনাকে একটা ছোট স্টোরি বলি। কিছুদিন আগে এক মা বলছিলেন, তার মেয়ে যখন টিনেজে গেল, সে বিভিন্ন অ্যাডাল্ট সাইটে তার ছবি দিচ্ছে। এবং এই মেয়েটা খুব ভালো ছিল, সে পড়ালেখা করতো, খুব ডিসিপ্লিন ছিল, বাবা মার কথা শুনতো, বাসায় খুব একটা ঝামেলা করতো না। এখন এই ফ্যামিলি পুরা ভেঙে পড়ছে যে এটা কিভাবে হইল? হ্যাঁ, যে মেয়ে সব কথা শুনতো বা খুব একটা ঝামেলা করতো না, সে কেন এই কাজটা করলো? আমি যখন পুরো জিনিসটা শুনলাম, শুনে আমি বলতেছি যে, এর কারণ হচ্ছে কি? আপনারা তাকে রিকগনিশন দেন নাই, তাকে সিগনিফিকেন্স দেন নাই। এই কারণে সে এখন রিকগনিশন এর জন্য এবং সিগনিফিকেন্স এর জন্য বিভিন্ন জায়গাতে তার এই ছবিগুলা পোস্ট করছে। এখন এই প্যারেন্টসরা যদি আগে থেকে জানতো যে বাচ্চাকে আসলে কি দিতে হয়, হ্যাঁ, কি দিতে হয় না, কি করতে হয়, কি করতে হয় না, তাহলে হয়তো তাদের একটা ভালো চান্স ছিল এই সিচুয়েশনটা হয়তো এভয়েড করার। এই কারণে প্যারেন্টিং এডুকেশন খুব ইম্পর্টেন্ট। আবার আরেক গ্রুপ প্যারেন্টসরা বলেন যে, আমার বাচ্চাকে কথা না শুনলে মায়েরা-টেরা কথা শুনায় ফেলি। হ্যাঁ? তাদের কাছে আমার কোয়েশ্চেন যে, এই যে কাজটা করছেন, আপনি যখন ছোট ছিলেন তখন এটা কাজ করত। বাট আপনার বাচ্চা যখন টিনেজে যাবে তখন কি এটা আর কাজ করবে? সে তো 911 এ ফোন দিবে। হ্যাঁ? বা সে পুলিশে ফোন দিবে। আপনাদের আশেপাশে এরকম অনেক সিনারিও আপনি দেখতে পান। আরেকটা স্টোরি আমি বলি, একটা মেয়ের স্টোরি। সে মেয়েটা হচ্ছে টিনেজে যাওয়ার পরে সে নামাজ কালাম একদম ছেড়ে দিছে। 18 প্লাস হওয়ার পরে সে আর নামাজ কালাম পড়ছে না। কেন? কারণ তার মাকে সে একদম ঘৃণা করে। মা তাকে অনেক শাসন করত, কড়া শাসন করত। সে তার মাকে খুব ঘৃণা করে।
মা যেহেতু নামাজ পড়তে বলে, এজন্য মাকে হার্ট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য সে নামাজ পড়ে না। কারণ জানে নামাজ না পড়লে তার মা কষ্ট পাবে। এজন্য মার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে এখন আর নামাজ পড়ছে না। আরেকটু প্যারেন্টস বলেন যে, "ভাই আমার বাচ্চা যা ইচ্ছা তাই করুক, কোনো সমস্যা নাই।" এটার রেজাল্ট আমরা সবাই জানি। আপনার বাচ্চা ডিসিপ্লিনড হবে না। আপনি যে লাইফ স্কিলস গুলা চাচ্ছেন আপনার বাচ্চার মধ্যে সেগুলা গ্রো করবে না। যদি আপনার কাছে মনে হয় যে এই প্রোগ্রামটা আপনার জন্য দরকার, তাহলে এই ভিডিওর কোনো এক জায়গায় ইনশাআল্লাহ একটা লিঙ্ক দেয়া থাকবে যেখান থেকে আপনি এই প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এবং যদি আপনি মনে করেন যে ইটস ভ্যালুয়েবল ফর ইউরসেলফ তাহলে আপনি প্রোগ্রামে জয়েন করার জন্য এপ্লাই করতে পারেন। আমি খুবই অল্প কিছু প্যারেন্টস, অল্প কিছু ফ্যামিলিজকে আমি নিবো। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এপ্লাই ফর দ্যাট। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। হ্যাপি প্যারেন্টিং।